আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য আমরা যেমন কন্টেইনার ব্যবহার করে থাকি, তেমনি প্রোগ্রামের মধ্যে ভ্যালু রাখার জন্য ব্যবহার করা হয় ভ্যারিয়েবল। প্রোগ্রামিংয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি এই ভিডিওতে অ্যানিমেশনের সাহায্যে আমরা জানব এবং সেই সাথে জানব পাইথন ভেরিয়েবল নামকরণের নিয়মাবলী। কন্টেইনারে আমরা যেমন বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণ করে থাকি, তেমনি ভেরিয়েবল হচ্ছে একটি মেমোরির সেল, যেটার অধীনে আমরা প্রোগ্রামের মধ্যে তথ্য সঞ্চয় করে রাখি। কন্টেইনারে যদি কোনো জিনিসপত্র সংরক্ষণ করি এবং সেখানে যদি কোনো ধরনের লেবেল ব্যবহার না করি, তাহলে কোথায় কোন জিনিসটি রেখেছি এটি আইডেন্টিফাই করতে আমাদের অনেক সময় সমস্যা হতে পারে বা সবগুলো চেক করে দেখতে হতে পারে। যার কারণে আমরা যদি একটি ভেরিয়েবলের নামকরণ করে রাখি, তাহলে কিন্তু খুব সহজেই যখন যে জিনিসটির আমাদের প্রয়োজন, তখন কিন্তু সেটা আমরা সহজেই সেখান থেকে ব্যবহার করতে পারি। আমাদের প্রোগ্রামের মধ্যে কোনো একটি ভ্যালু নিয়ে কাজ করব, সেই ভ্যালুকে যখন সংরক্ষণ করব, সেই ভ্যালুগুলোকে নির্দিষ্ট নামের অধীনে আমরা সংরক্ষণ করব। যেমন আমরা যদি লিখে থাকি নাম্বার = 7, এখানে নাম্বার বলতে আসলে সেই ভেরিয়েবলের নামটিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানে নামটি অনেকটা এখানে যেমন আমরা কন্টেইনারের নামটি ব্যবহার করেছি ঠিক সেরকম, অর্থাৎ নাম্বার নামে একটি ভেরিয়েবল ঘোষণা করা হলো এবং সেখানে 7 মানটি অ্যাসাইন করা হলো। যেমন আমরা যখন নাম্বার বলছি, তখন এখানে নাম্বার নামে একটা মেমোরি সেল অ্যালোকেট হয়ে যায় এবং সেখানে যখন আমরা 7 অ্যাসাইন করি, তার মানে এটার মধ্যে 7 মানটা সংরক্ষণ হয়। তো ভেরিয়েবল নামকরণের বেশ কিছু নিয়মকানুন এখন আমরা জানবো। যে ইচ্ছে মতো আমরা ভেরিয়েবলের নাম করতে পারবো না, আমাদের কিছু সতর্কতা এবং দিক নির্দেশনা রয়েছে। প্রথমত, ভেরিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে। ভেরিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে, অর্থাৎ ইংরেজি একাধিক শব্দ দিয়ে আমরা ভেরিয়েবলের নাম লিখতে পারবো না। তবে চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেসগুলো বাদ দিয়ে তাদের একটি শব্দ হিসেবে ভেরিয়েবলের নাম দেয়া যাবে। আবার চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেস বাদ দিয়ে তাদের মধ্যে একটি আন্ডারস্কোর চিহ্ন দিয়েও ভেরিয়েবলের নামকরণ করা যাবে। ওকে, তো আমরা এখানে লক্ষ্য করি যে এখানে আমরা যে মাই ভেরিয়েবল নামটি লিখেছি, এটি ব্যবহার করা যাবে না, এভাবে ব্যবহার করা যাবে না, কারণ এখানে আমরা একটা স্পেস দেখতে পাচ্ছি। এটাও ভুল ভেরিয়েবল, কারণ এখানে একটি স্পেস দেখতে পাচ্ছি, এখানে একটা স্পেস দেখতে পাচ্ছি। তাহলে একাধিক শব্দ দিয়ে আমরা নাম রাখতে পারবো না। তাহলে কি করতে হবে? যদি আমরা এভাবেই রাখতে চাই, তাহলে দুটো শব্দকে একত্রিত করতে হবে। এই দুটো শব্দ একত্রিত করেছি, এটি এখন সঠিক। আবার যদি এরকম করেই রাখতে চাই, তাহলে আমরা এখানে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। এই চিহ্নগুলোকে বলা হয় আন্ডারস্কোর। তাহলে আন্ডারস্কোর ব্যবহার করলে অনেকটা স্পেসটাও বোঝা যায় এবং স্পেস থাকবে না, তবে স্পেসটা বোঝা যাবে যে এগুলো আলাদা আলাদা করে এক একটি শব্দ। এবার আমরা জানবো যে একটি ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই A থেকে Z অথবা ক্যাপিটাল A থেকে Z অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। প্রথম অক্ষর কোনো সংখ্যা 0 থেকে 9 বা অন্য কোনো প্রতীক, যেমন বিশেষ চিহ্ন স্টার বা মাইনাস ইত্যাদি হতে পারবে না, বা ড্যাশ হতে পারবে না। প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলোতে যে কোনো সংখ্যা 0 থেকে 9, A to Z বা ক্যাপিটাল A to Z আন্ডারস্কোর ইত্যাদি ব্যবহার করা যাবে। তবে ভেরিয়েবলের নামে অন্য কোনো প্রতীক, বিশেষ প্রতীক, যেমন এখানে যে প্রতীকগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রতীকগুলো ব্যবহার করা যাবে না। তো এখানে আমরা একটু লক্ষ্য করে দেখি যে এইখানে কেন এটি ভুল ভেরিয়েবল, কারণ এখানে একটি বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়েছে। তারপর এখানে অঙ্ক দিয়ে শুরু করা হয়েছে, এটি একটি ভুল। এখানে হচ্ছে একটা $সাইন দিয়ে শুরু করা হয়েছে, যার কারণে এটি ভুল। এখানে @the সাইন ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু এই ভেরিয়েবলের নামগুলো ভুল। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে যে আমরা একটা বর্ণ পরে আমরা কিন্তু অঙ্ক ব্যবহার করতে পারবো, কিন্তু শুরুতে ব্যবহার করতে পারবো না। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা চলবে, কারণ এটা হচ্ছে বর্ণ দিয়ে শুরু হয়েছে। A8 ভেরিয়েবল, এটাও চলবে, কারণ এখানে অঙ্ক রয়েছে, আন্ডারস্কোর রয়েছে, এভাবে লেখা যাবে। তারপরে মাই নেম, এখানে বর্ণগুলো ছোট বড় করে লেখাও যাবে, এভাবেও লিখতে পারবো আমরা। এখন এখানে আমাদের তালিকায় যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো ভুল না সঠিক সেগুলো আমরা যাচাই করব। এখানে BD ক্যাপিটাল, এটি আসলে ভুল না সঠিক, চলো আমরা যাচাই করি এটি সঠিক, কারণ এটি ইংরেজি বর্ণ দিয়ে শুরু হয়েছে, কোনো ধরনের বিশেষ প্রতীক দিয়ে ব্যবহার হয়নি এবং এখানে কোনো স্পেস নেই। এরপর এখানে যে ভেরিয়েবলটি, দ্বিতীয় ভেরিয়েবলটি আমরা দেখতে পাচ্ছি, সেটি আসলে ভুল, কারণ এখানে অঙ্ক দিয়ে শুরু হয়েছে, যার কারণে এটি ভুল ভেরিয়েবল। বাকি সব কিছু ঠিক ছিল, এটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু অঙ্ক দিয়ে শুরু হওয়ার কারণে এটি ভুল।
এরপরে তৃতীয়টি সঠিক, কারণ এটি বর্ণ দিয়ে শুরু হয়েছে, এখানে অঙ্ক রয়েছে, আন্ডারস্কোর রয়েছে, বিশেষ চিহ্ন নেই, এই জন্য সঠিক। এরপরে এটি আমাদের ভুল, কারণ এখানে বিশেষ একটি চিহ্ন ব্যবহার করা হয়েছে, সেটি হচ্ছে অ্যাড চিহ্ন। এই চিহ্নটি ব্যবহার করা যাবে না ভেরিয়েবলের নামের মধ্যে। এর পরবর্তীতে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি সঠিক রয়েছে, এখানে সবগুলো ইংরেজি বর্ণ দিয়ে লেখা হয়েছে, যার কারণে এটি সঠিক। এরপরে দেখা যাচ্ছে সেটি হচ্ছে ভুল, কারণ হচ্ছে এখানে একটি স্পেস ব্যবহার করা হয়েছে, বাকি সব কিছু ঠিক ছিল, এই স্পেস ব্যবহারের কারণে এই ভেরিয়েবলটি ভুল। তো ভেরিয়েবলের মধ্যে যখন আমরা কোনো একটা তথ্য জমা করে রাখবো, তখন আমাদেরকে যে কমান্ডটি দিতে হবে সেটি হচ্ছে ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে, অর্থাৎ এটি হচ্ছে ভেরিয়েবলের নাম, এটি হচ্ছে ভেরিয়েবলের নাম এবং এটি হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু। আর ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করতে গেলে বা রাখতে গেলে আমাদেরকে যে চিহ্নটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ইকুয়াল সাইন। এই ইকুয়াল সাইনটি আমাদের ব্যবহার করতে হবে। আর ইকুয়াল সাইনের অর্থ হচ্ছে রাখো, অর্থাৎ রাখার জন্য নির্দেশ, সেটি হচ্ছে আমাদের ইকুয়াল সাইনের ব্যবহার। আমরা চাইলে প্রোগ্রামের একটি লাইনে ভেরিয়েবলের মধ্যে একটি ভ্যালু জমা করে রাখার পর অন্য লাইনে সেই ভ্যালু পরিবর্তন করে ভিন্ন একটি ভ্যালু জমা করে রাখতে পারি। তো এখানে আমরা আমাদের বইয়ে যে কোডটি দেওয়া হয়েছে সেই কোডটি আমি একটু রান করে দেখাই, যে কপি করে আমি এখানে দেখাচ্ছি। তাহলে এখানে আসলে কি হচ্ছে সেই কোডটি আমরা বিশ্লেষণ করে দেখব। এখন যদি এই প্রোগ্রামটিকে আমরা রান করি তাহলে আমরা উত্তরে দেখতে পাচ্ছি যে আমাদের 1 2 3 দেখাচ্ছে, 1 2 3। তো আসলে কেন 1 2 3 দেখাচ্ছে সেটা আমরা এখন বিশ্লেষণে যাব অ্যানিমেশনের মাধ্যমে। আশা করছি খুব সহজেই বিষয়টি বুঝতে পারবো। তো যখন আমরা আসলে ভ্যালু আন্ডারস্কোর নাও ইকুয়াল 1 লিখছি, তার মানে আমাদের ভ্যালু 1 নামে একটি ভেরিয়েবল মেমোরি সেলের মধ্যে একটি এরকম করে এটাকে আমরা একটা ডেটা কন্টেইনার বা মেমোরি সেল হিসেবে দেখানোর চেষ্টা করছি যে ভ্যালু নাও নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে যায় এবং সেই কন্টেইনারের মধ্যে আমাদের 1 এই মানটি অ্যাসাইন হয়ে যায় এবং আউটপুটে আমরা সেই 1টি দেখতে পাই। এবার পরবর্তীতে যখন আমরা এর মধ্যে আবারও লিখব যে ভ্যালু নাও ইকুয়াল টু, তার মানে পূর্বের যে 1 ভ্যালুটি ছিল সেটি আসলে রিমুভ হয়ে এখানে নতুন 2টি অ্যাসাইন হবে এবং তারপর সেটি আমরা ফলাফলে দেখতে পারবো প্রিন্ট করলে। এরপর একইভাবে যখন আমরা এখানে আরও একটি লাইন লিখব যে ভ্যালু নাও ইকুয়াল 3, তখন এই 2টি রিমুভ হয়ে সেখানে আবার নতুন করে 3 অ্যাসাইন হবে এবং যখন আমরা কমান্ড দিব প্রিন্ট করব ভ্যালুটাকে, তখন এখানে ফলাফল দেখা যাবে 3। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করা এবং ভেরিয়েবলটাকে প্রিন্ট করার জন্য আমি আবারও দেখাচ্ছি যে আমাদের প্রথমে একটা ভেরিয়েবলের নামকরণ করতে হবে। সাপোজ আমরা ভেরিয়েবলের নামটি রাখছি মাই আন্ডারস্কোর ভেরিয়েবল। তো মাই ভেরিয়েবলের ভ্যালুটা যখন আমরা লিখব 10 অ্যাসাইন করব, তখন 10টা যে অ্যাসাইন হলো ভেরিয়েবলের মধ্যে, এই অ্যাসাইন করা ভ্যালুটি আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাদের প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হবে এবং প্যারেনথেসিস বা প্রথম বন্ধনীর মধ্যে আমরা যে ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটি অ্যাসাইন করেছি সেটিকে এই ফাংশনের মধ্যে বসিয়ে দিতে হবে এবং তারপর যখন আমরা এখানে রান করব তখন আমরা ফলাফল হিসেবে এখানে আমরা 10 দেখতে পাচ্ছি। তো আশা করছি আজকের এই পর্বে আমরা ভেরিয়েবলের নাম কীভাবে ঘোষণা করতে হয় সেই নিয়মকানুনগুলো খুব ভালো করে জানলাম এবং ভ্যালুয়েবল একই প্রোগ্রামের মধ্যে একটি ভেরিয়েবলকে বারবার আমরা রিউজ করতে পারি এবং ভ্যারিয়েবল হচ্ছে একটি মেমোরির সেল অ্যাড্রেস, যে নামের অধীনে আসলে আমরা মেমোরি সেলের মধ্যে ডাটাগুলোকে স্টোর করি প্রোগ্রামের মধ্যে, সেটি হচ্ছে ভেরিয়েবল। তো আশা করছি আগামী পর্বে আমরা ভেরিয়েবল নিয়ে আরও বিস্তারিত বিষয়গুলো জানবো, ভেরিয়েবলের মধ্যে রাখা ডেটা টাইপগুলো সম্পর্কে জানবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি।